দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই এই করোনা পরবর্তী অর্থনীতি এই শিরোনামে, এবং এই অর্থনীতি আসলে কেমন চলছে, কোন দিকে যাচ্ছে, এই যে প্রণোদনার অর্থ ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন তারা আসলে কতটা পেয়েছেন, সব মিলে অর্থনীতির চাকা আমরা বলছি কিছুটা সচল হয়েছে, কিন্তু তাতে প্রাণ ফিরেছে কতটুকু, এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে চুলচেরা বিশ্লেষণ করবেন। শুরুতেই পরিচয় করে দিতে চাই তাদেরকে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন মিন নাসির হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, এবং একই সাথে আরও একজন যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ জনাব মাসরুর রিয়াজ, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সাথে আলোচনায় ফিরব। তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ে, ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের সংকট এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে, সেটি আমরা দেখে নিতে চাই তারা আসলে কেমন আছেন। আমরা জানি যে ভালো নেই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, করোনার লোকসান কাটিয়ে যদিও নতুন করে তারা শুরুর চেষ্টা করছেন, কিন্তু অর্থের সংকটে আসলে তারা খুব বেশি এগোতে পারেননি। তো এ নিয়ে আমাদের হাতে থাকা প্রতিবেদনটি চলুন দেখে আসি। একসময় ছিলেন ব্যাংকার, তবে বড় কিছু করার বাসনা থেকে চাকুরি ছেড়ে উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা ইশরাত জাহান চৌধুরীর। নিজের হাতে দাঁড় করানো প্রতিষ্ঠান তুলিকাকে নিয়ে এখন অর্থ সংকটে তিনি। খরচ অব্যাহত রয়েছে, তবে হাতে নেই অর্ডার। ধর্ণা দিয়েও মিলছে না ঋণ সহায়তা। আমরা যদি একজন করে ওয়ার্কারও রাখি, এদেশের একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা কাজের সাথে যুক্ত হতে পারছে। শুধু মুখে বললে হবে না যে আমরা লোনটা দিব, যেন লোনটা পায়, একদম সিস্টেমটা অনেক সহজ করে দিতে হবে। তার চেয়ে আরেকটু বড় উদ্যোক্তা সাজেদুর রহমান নিজের প্রতিষ্ঠান কেপিসিতে তৈরি করছে ওয়ান টাইম পেপার কাপ। করোনা মহামারীতে তার পণ্যের চাহিদা বাড়লেও সস্তায় বিদেশি পণ্যের দাপটে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে তার। অর্থ সংকট তো রয়েছেই। ব্যাংকের কিস্তি ফেরত দেওয়া এবং এই প্যাকেজকে আরও দীর্ঘায়িত করার ক্ষেত্রে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিতে হবে। তারা পেপার ম্যানুফ্যাকচারার, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত, কারণ তারা কিন্তু কাগজটা আমাদের কাছেই বিক্রি করবে। যদি বাইরে থেকে কাপ চলে আসে তাহলে তো কাগজ এই পেপারটা আমরা তাদের কাছে কিনবো না। যদিও ইশরাত কিংবা সাজেদুরের মতো এসএমই উদ্যোক্তাদের নিয়ে ঠিকই ভেবেছে সরকার। প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন 20,000 কোটি টাকার তহবিল, তবে আগস্ট পর্যন্ত যার বাস্তবায়ন মাত্র 3,800 কোটি টাকা। কেন ঋণ পাচ্ছেন না ছোট উদ্যোক্তারা? মে মাসের পরে যখন পুরো অর্থনীতি খুলে গেল, পুরো দেশটা খুলে গেল, তখন কিন্তু লার্জ ইন্ডাস্ট্রিগুলো প্রথম আসে, কেন ওগুলোর সাথে কিন্তু আমাদের এসএমইগুলো রিলেটেড। সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস মিলিয়ে আমরা একটা সিগনিফিকেন্ট ডিসবার্সমেন্ট কিন্তু এখানে হয়ে যাবে বলে আমরা আশা করছি। বিপদকালীন এই সময়ে বাংলাদেশ ব্যাংকে সহায়তা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। তথাকথিত পদ্ধতির বাইরে যে আমরা কি একটু চিন্তা করতে পারি নাকি যে এনজিও গুলোর মাধ্যমে বা বিভিন্ন পল্লী কর্মসংস্থান ব্যাংক তাদের মাধ্যমে ঋণ বিতরণ করা। শুধু আশ্বাস নয়, সরকারের কাছে সত্যিকারের সহায়তা চান ক্ষুদ্র উদ্যোক্তারা। ক্ষুদ্র থেকে যেমন বৃহৎ কিছু তৈরি হয়, ঠিক তেমনিভাবে ছোট ছোট উদ্যোক্তারাই একসময় হয়ে ওঠেন দেশের সেরা উদ্যোক্তা। আর করোনাকালীন এই সময়ে এই ছোট উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আমাদের হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। এরপর যে আলোচনায় যেতে চাই, আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের সংকটের কথাও আসলে এই প্রতিবেদনে উঠে এসেছে। ছোটরা আসলে বঞ্চিত হচ্ছেন। করোনা পরবর্তী অর্থনীতি টিকিয়ে রাখতে হলে এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা রয়েছেন, এসএমইকে বলা হয় প্রাণ সঞ্চারী খাত, তাদেরকে আসলে টিকিয়ে রাখতে হবে, তার কোনো বিকল্প নেই। এ বিষয়ে আমাদের অতিথি জনাব মিন নাসির হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা রিপোর্টটিতেও দেখছিলাম, আর ছোট্ট একটি তথ্য দিয়ে শুরু করতে চাই। করোনা পরবর্তী অর্থনীতির কথা আমরা যদি আপনাকে আইএলওর সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা বলি, যে 9 মাসে বিশ্বব্যাপী $3.5 ট্রিলিয়ন শ্রম আয় কমেছে। তো সার্বিকভাবে বিশ্বব্যাপী একটি অভিঘাত, সেক্ষেত্রে বাংলাদেশে সেটি কতটা কমেছে তা নিয়ে হয়তো তথ্য পরিসংখ্যান আমরা জানতে পারবো। আপনার কাছে কি মনে হয় ব্যবসা বাণিজ্যের গতি আসলে কতটা ফিরেছে? আপনারা যারা বড় উদ্যোক্তা রয়েছেন, একই সাথে ক্ষুদ্রদের কথা তো শুনলেনই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো প্যান্ডেমিক সিচুয়েশনে মার্চের 24 তারিখের থেকে প্রায় 3 মাস বন্ধ ছিল সবকিছু, এক্সেপ্ট গার্মেন্টসে কিছু কিছু অর্ডার ছিল, সেইগুলি শুরু হয়েছিল এবং অনেক আলোচনার মধ্যেই শুরু হয়েছিল। তো পরে যখন খুলে দেওয়া হলো জুন মাসের পরে, এটা মোটামুটি আবার সবাই চেষ্টা করলেন যে তাদের নিজের প্রোডাকশন বা ব্যবসা শুরু করতে। এখানে যে কথাটা এসছে প্রবণতা খুব
ইম্পর্টেন্ট ছিল এবং সরকার কিন্তু যথাসময়ে এটা ডিক্লেয়ার করেছিল, কিন্তু ডিসবার্সমেন্ট প্রসিডিউরে সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংকগুলির মধ্যে অনেক কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। আমার মনে হয় অ্যাজ মেনি অ্যাজ 30 সারপ্লাস সেন্ট্রাল ব্যাংককে করতে হয়েছে বিভিন্ন সময়। এখানে দুটো জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে ব্যাংকগুলির মধ্যে যে একটা অনীহা ভাব কাজ করেছে, কারণ হচ্ছে তারা মনে করেছে যে এই যে প্রণোদনার টাকাটা দেওয়া হবে সেইটা তারা ফেরত পাবে কি পাবে না, এইটা বড় একটা সমস্যা। সেই জন্য তারা কিন্তু সিকিউরিটি অ্যাসপেক্ট অনেক বাড়িয়েছে এবং বারবার একটা কথা তারা বলে আসছে যে তাদের ক্রেডিট গ্যারান্টি স্কিম সরকার চালু করতে হবে, যেটা দীর্ঘদিনের আলোচনা, কিন্তু এই সময় জিনিসটা সামনে আনাতে কিন্তু একটা সংকটের সৃষ্টি হয়েছে। বৃহৎ শিল্প যেটা 30,000 কোটি টাকার, সেটার ডিসবার্সমেন্ট গত 3 মাসের মধ্যে খুব উল্লেখযোগ্য পরিমাণে হয়েছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি পেয়েছে, তাদের পেরোল অ্যাডজাস্ট করতে পেরেছে, র মেটেরিয়ালটা করতে পেরেছে, কিন্তু ক্ষুদ্র শিল্প যার জন্য 20,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু অত্যন্ত আমি বলবো যে আশঙ্কাজনক অবস্থা রয়েছে। কারণ হচ্ছে এখানে ডিসবার্সমেন্ট হচ্ছেই না। আপনার যদি আপনার রিপোর্টে যেটা বলেছেন যে 3,500 কোটি টাকার মতো অগাস্ট হয়েছে, আমাদের হিসাব কিন্তু তার থেকেও কম রয়েছে, আমরা কিছু জানি। তো এইখানে ব্যাংকগুলি কাকে ঋণ দিবে, কি করবে, টাকা ফেরত পাবে কিনা, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমরা সরকারকে বলেছিলাম এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সরকারের অভিষ্ট লক্ষ্য এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য এই পদক্ষেপটা নিতে হবে। কিন্তু আনফরচুনেটলি আমরা জুন পর্যন্ত টাইম বলেছিলাম, এখন সরকার অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করেছে, কিন্তু আমি এই মাসে যে ডিসবার্সমেন্ট দেখছি তাতে আমি আশা করি না যে অক্টোবরের মধ্যে সম্পূর্ণ ডিসবার্সমেন্ট। এই সেক্টরটা অত্যন্ত প্রয়োজন, এইটাই কিন্তু ব্যাকবোন অফ ন্যাশনাল ইকোনমি। সেখানে আপনার প্রান্তিক এবং ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্পপতি বা ব্যবসায়ী বলেন, তারা কিন্তু পুঁজি হারিয়ে ফেলেছে। অনেকে এই পেন্ডিং সিচুয়েশনে তার সঞ্চয় ভেঙে খেয়েছেন, তাদের ক্যাশ ফ্লোতে টাকা আসেনি, কারণ যারা পেমেন্ট করবে তারা দিতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে তাদের এই ফিনান্সিয়াল সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন ছিল, আনফরচুনেটলি সেটা করা যায়। তো এখন বাংলাদেশের সবসময় স্ট্রাগল করে চলতে হয়, একদিকে প্রকৃতি আর একদিকে বাস্তবতা। যেমন প্রকৃতিতে আমরা দেখেছি যে বন্যা, আমপান থেকে আরম্ভ করে সমস্ত, এবং তার সাথে কোভিড, এইগুলো কিন্তু যুক্ত হয়েছে। তাতে হয়েছে কি অনেক মানুষ কর্মচ্যুত হয়েছে, এবং সংখ্যাটা হয়তো আমি এখন বলতে পারবো না, যারা গবেষণা করছেন তারা বলতে পারবেন। তবে আমরা দৃশ্যমান অবস্থায় যেটা দেখছি সেটা কিছু উল্লেখযোগ্য হয়েছে। এখন যদি অর্থনীতি সচল না হয়, কর্মযোগ্য যদি সৃষ্টি না হয়, যদি ব্যবসা বাণিজ্য শিল্প যদি পুনর্দমে না চলে, তাহলে কিন্তু আমরা এই কর্মসংস্থানটা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারবো। সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, এবং যেটার এফেক্ট কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে করছে না। মানুষ যদি পণ্য বিক্রি করে তৈরি করে বিক্রি না করতে পারে, তাহলে তো তার স্টক টাইম হয়ে যাচ্ছে, তার ক্যাশ ফ্লো প্রবলেম হচ্ছে, ডেট সার্ভিসিং এর প্রবলেম হচ্ছে। সেই জন্য আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে সমন্বিতভাবে যাতে আমরা সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে পারি। সেখানে প্রণোদনার কথায় উনি এক ভদ্রলোক বলেছেন যে হয়তো সরকার এটা দীর্ঘায়িত করবে বা আমরা যে করবো, আমরাও চেষ্টা করবো, কিন্তু এটা সময় আমার মনে হয় আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, এবং সংক্রমণ পরিস্থিতিটা এখানে খুব উল্লেখযোগ্য। নিশ্চয়ই জনাব মীর নাসির, অবশ্যই আমি আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তার মূল্যায়ন জানতে চাই। জনাব মাসরুর রিয়াজ, আপনি করোনাকালীন, করোনা পরবর্তী অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন এবং একেবারে নিবিড়ভাবে কাছ থেকে সব কিছু পর্যবেক্ষণ করছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এই যে করোনা পরবর্তী অর্থনীতি আমাদের আসলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে আমরা বলছি, কিন্তু আসলেই কি সত্যিকার অর্থে সব শ্রেণীর ব্যবসায়ী বা উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি সবাই কি সেটি আসলে গতি পাচ্ছে? অর্থনীতি কি আসলেই একটু মজবুত হচ্ছে, শক্তিশালী হচ্ছে? ধন্যবাদ। আসলে আমাদের মীর নাসির হোসেন, ওনার কথায় এই বক্তব্যটা, এই বিষয়টা পুরোটাই খুবই পরিষ্কার হয়ে এসছে। নাসির ভাই যেটা খুব চমৎকার ভাবে বলেছেন যে লার্জ ইন্ডাস্ট্রি তাদের যে গতি সেটা বেশ খানিকটা ফেরত এসছে।
তারা স্টিমুলাস এবং অন্যান্য যে করোনাকালীন যে অ্যাসিস্ট্যান্স প্যাকেজ সেটাতে অ্যাক্সেস পাচ্ছে, সেখানে ডিসবার্সমেন্ট হচ্ছে। কিন্তু নাসির ভাই আবার খুবই যথার্থভাবেই সঠিকভাবেই বলেছেন যে স্মল বিজনেস, আমরা যদি স্মল বিজনেসে যাই বা স্মলের চেয়ে ছোট যারা আছে মাইক্রো বা কটেজ, জি। যাদের সংখ্যা এই মাইক্রো কটেজ এবং স্মল মিলে প্রায় দেশের 90% এন্টারপ্রাইজ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সেই ক্যাটাগরিতেই পড়ে। সেই ক্যাটাগরিটা আমি সম্পূর্ণ একমত নাসির ভাইয়ের সাথে যে তারা এখনো সেইভাবে ঘুরে দাঁড়িয়ে উঠতে পারেনি। এটার একটা কারণ হলো তাদের কাছে যে স্টিমুলাস প্যাকেজ যাওয়ার কথা সেটা এখনো সঠিকভাবে ডিসবার্সমেন্ট হয়নি। আমি তারও আগে একটা এক স্টেপ পেছনে যে আমি আসলে এই যে অর্থনীতি ঘুরে দাঁড়ানো সেটা আমরা কিভাবে বুঝতে পারছি, আমি কয়েকটা নাম্বারস বা কয়েকটা পরিসংখ্যান যদি বলি, আমরা প্রথমত আমরা দেখেছি যে আমাদের প্রজেকশন এই ফিসক্যাল ইয়ারের জন্য আমাদের দেশের এবং দেশের বাইরে থেকে বেশ স্ট্রং গ্রোথ প্রজেকশন আসছে। আপনারা জানেন যে প্রায় 10-12 দিন আগে এডিবি এই ফিসক্যাল ইয়ারে বাংলাদেশকে 6.8% প্রজেক্ট করছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য ঋণাত্মক গ্রোথ মানে নেগেটিভ গ্রোথ, এশিয়ার জন্য জিরো গ্রোথ বা 3/4 অফ এশিয়া উইল নট বি হ্যাভিং গ্রোথ, এবং চায়নার পজিটিভ গ্রোথটাও বেশ খুবই অল্প একটা মানে স্মল একটা পার্সেন্টেজ। সেখানে আমরা 6.8% আমাদের প্রজেকশন, আমি মনে করি এটা খুব এনকারেজিং। তো এটা কিসের ভিত্তিতে হচ্ছে? একটা হলো যে আমাদের এপ্রিল মেতে প্রায় বড় একটা সময় অর্থনীতি প্রায় পুরোটাই বন্ধ থাকার পর জুন থেকে আমাদের প্রোডাকশন, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এগুলো শুরু হয়েছে, যার ভিত্তিতে আমরা দেখছি আমাদের এক্সপোর্ট, যদিও গত বছর আমাদের নেগেটিভ গ্রোথ ছিল প্রায় 19%-এর কাছাকাছি, এবার কিন্তু 0.84%, খুবই অল্প কিন্তু পজিটিভ গ্রোথ। আমাদের পুরো পৃথিবীতে যেখানে ইকোনমিক স্লো ডাউন সেখানে আমাদের এক্সপোর্ট 0.84% গ্রোথ দেখাচ্ছে। রেমিটেন্সেসে প্রায় আপনার 62% গ্রোথ দেখাচ্ছে জুন জুলাই মাসে গত বছরের তুলনায়। আমরা যদি ডোমেস্টিক ইকোনমিক ট্রানজাকশনের একটা স্ট্যান্ডার্ড দেখি, আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় সেখানে প্রায় 68% গ্রোথ আমাদের জুলাই মাসে, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের যে অ্যাকাউন্টস গুলো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সেখানে প্রায় আপনার 27% অ্যাকাউন্টস বেড়ে গেছে। তো এগুলো কিন্তু সার্টেনলি আমাদের যে অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে এপ্রিল মের তুলনায়, আমি এই জায়গাটা হাইলাইট করব, এপ্রিল মের তুলনায় যে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে সেটা খুব যথার্থভাবেই প্রমাণ করছে। কিন্তু এই ঘুরে দাঁড়ানোটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমরা কিন্তু এখনো প্রি কোভিড জায়গায় আমরা যেয়ে পৌঁছিনি, এবং সেখানে যেতে গেলে আমাদেরকে আরো কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে একটা আছে যে আমাদের যে রেমিটেন্স গ্রোথটা আমরা দেখছি সেটা কি আসলে মধ্যমেয়াদে আমরা ধরে রাখতে পারবো নাকি, এই বিষয়টা বিশ্লেষণ করার প্রয়োজন আছে। কারণ প্রচুর আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স পার্টিকুলারলি মিডল ইস্ট থেকে কিন্তু ফেরত আসছে চাকরি হারিয়ে, 1,20,000-এর মতো সোফার ফেরত এসছে। আমরা যেটা শুনতে পাচ্ছি প্রায় আরো 1 লক্ষর মতো যারা যাওয়ার কথা ছিল সেখানে নতুন চাকরি নিয়ে, তাদের এটা স্থগিত হয়ে গেছে। সো এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে এবং বিশ্লেষণ করতে হবে, কারণ এরা যদি আরো এই নাম্বার 1,20,000 আরো যদি আমাদের মাইগ্রেন্টস ওয়ার্কাররা ফেরত আসে, তাহলে কিন্তু মধ্যমেয়াদে আমাদের রেমিটেন্স প্রবাহে একটা বড় ধাক্কা আসবে, এবং সেটা ডোমেস্টিক ডিমান্ডে আমাদের অর্থনীতির যে আভ্যন্তরীণ চাহিদা সেই জায়গাতে আমাদেরকে একটা বড় অ্যাডভার্স এফেক্ট আসবে। নিশ্চয়ই জনাব মাসরুর রিয়াজ চমৎকার বিশ্লেষণ করেছেন। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো, আমাদের আরও চ্যালেঞ্জ রয়েছে, এখনও এটি আসলে টেকসই নয় যেটি বলছিলেন। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে আলোচনায় ফিরবো। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি করোনা পরবর্তী অর্থনীতি এই শিরোনামে। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, জনাব মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই, এবং মাসরুর রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব মীর নাসির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, আপনি অনেকগুলো বিষয় বলছিলেন, স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে এসএমইরা এখনও বঞ্চিত, সেই বিষয়গুলো উঠে আসছিল। সব মিলে এই করোনা পরবর্তী অর্থনীতি কিছুটা গতি পেলেও এখনও টেকসই হতে আমাদের আরও সময় লাগবে, এটি বলছিলেন আপনারা। তো জনাব মীর নাসির, আপনার কাছে যেটি প্রশ্ন, যে অনেকগুলো সংকটের কথা বলা হলো, এখন পরবর্তীতে আমাদের অর্থনীতিকে টেকসই করবার জন্য বা গতিশীল করবার জন্য আপনার পরামর্শ বা আমাদের কি করণীয়, কৌশলগত অবস্থানটা আসলে কি হওয়া উচিত? যে জিনিসটা মাসুর ভাই বলেছেন রাইটলি, অনেকগুলি পয়েন্ট বলেছেন এই বিষয়ে, এবং সংকটের মধ্যেও কিন্তু আমাদের কিছু সম্ভাবনার দিক দেখা যাচ্ছে। যেমন আপনি ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস যদি দেখেন, সেখানে হচ্ছিল ইনফ্লেশনটা কিন্তু অত্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে দীর্ঘদিন ধরে,
ডলার টাকার এগেনস্টে কিন্তু যে কোনো ভাবেই হোক ইন্টারভেনশন অফ সেন্ট্রাল ব্যাংকের একটা স্টেবল কন্ডিশনে দীর্ঘদিন ধরে হচ্ছে। রেমিটেন্স প্রায় $40 বিলিয়ন। তারপরে হচ্ছিল যে আপনার এক্সপোর্ট খাতে বিশেষ করে রেডিমেড গার্মেন্টসে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সামনের দিনগুলোতে সুদিন আসবে বলে মনে হচ্ছে, কারণ গ্রোথ পজিটিভ হচ্ছে এবং আমরা যতটুকু ইনসাইট থেকে জানি যে প্রচুর অর্ডার আসছে। যেমন ডেনিমে আমরা কিন্তু কোনোদিনই ইউএস মার্কেটে প্রথম ছিলাম না, এখন কিন্তু 1 নম্বর হয়েছে ডেনিম এক্সপোর্টে। সোয়েটারের অনেক অর্ডার দীর্ঘদিন ধরে আসে না, কিন্তু চায়নার বন্ধ হয়ে যায় বা আমেরিকার সাথে কনফ্লিক্ট হবে, সোয়েটারে কিন্তু ইয়ার্ন এবং ইয়েতে প্রচুর অর্ডার আসছে। সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে গার্মেন্টস সেক্টরে একটা সম্ভাবনার দিক কিন্তু উন্মোচিত হচ্ছে। তো এখন ব্যাপারটা ছিল অর্থনীতি ঘুরে দাঁড়াতে সামষ্টিক অর্থনীতির উন্নয়ন দরকার। কারণ হচ্ছে যে আপনি একটা সেক্টর দেখছেন যে ভালো করছে, অন্য সেক্টরগুলি যদি না আসতে পারে তাহলে যে সংকটটা এখন চলছে আপনার কর্মসংস্থানের মানুষের হাতে টাকা যাও ক্রয় ক্ষমতা বেশি হবে। আপনি দেখেছেন যে এর মধ্যে ট্যুরিজম সেক্টরটা যখন খোলা হয়েছে সেখানে কিন্তু অনেক লোক আবার কর্ম ফিরে গেছে, হোটেল রেস্টুরেন্ট হচ্ছে আগের মতো পূর্ণাঙ্গ না হলেও হয়েছে। তারপরে আপনার ট্রান্সপোর্ট সেক্টরটা খুলেছে। তো এইখানে আমরা যদি স্টেবল একটা কন্ডিশনে যেতে পারি, আমার সবসময় একটা কনসার্ন লাগে হচ্ছিল সংক্রমণের কিন্তু আমরা যেভাবে নিয়েছি সেটা অলমোস্ট উই হ্যাভ টু লিভ উইথ করোনা, দ্যাট ইজ ওকে, কিন্তু সেখানে সে বাস্তবতা হচ্ছিল যদি এর পরিধি বৃদ্ধি পায় তাহলে আমাদের সংকট কিন্তু আরো ঘনীভূত হবে এবং সেখানে আমাদের বহির্বিশ্বের সাথে যে ওপেন আপের জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা পাবো না। কারণ বিভিন্ন দেশ এখন যে তাদের অ্যাক্সেস দিচ্ছে সেখানে কিন্তু তারা কন্ডিশনালিটি দিচ্ছে, কতগুলি কেস তারা মানে পাচ্ছে, কত মোর্টালিটি, এগুলো সমস্ত তারা বিশ্লেষণ করে বিভিন্ন সময় দিচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের সন্তোষজনক পর্যায়ে যদি না আসতে পারে আমাদের কিছুটা হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই জিনিসগুলি দেখতে হবে। সেজন্য জনাব মীর নাসির, আমি সম্পূরক প্রশ্ন করতে চাই যে আমাদের রপ্তানিতে আমরা পোশাক খাতের কথা বলি যে তারা একটু ভালো করছে, কিন্তু অন্যদিকে আমরা লেদারের অবস্থা যদি দেখি সেটি কিন্তু ক্রমাগত খারাপ করছে রপ্তানির যে অন্যান্য খাত। লেদারের প্রবলেম হচ্ছিল আমাদের তো মোস্টলি আউটসোর্সিং। তো এই জায়গাটা হচ্ছিল যে ক্রেতা যারা দ্যাট ইজ বহির্বিশ্বে তাদেরও তো আপনার ক্রয় ক্ষমতা কমে গেছে। সেজন্য আপনি দেখবেন যে গার্মেন্টসে হাই এন্ডের প্রোডাক্টের কিন্তু অর্ডার সেরকম এইচএম বা যারা লো এন্ডের মানে তারাই কিন্তু এখন মোর অ্যাক্টিভ, কিন্তু হাই এন্ডের গুলি কিন্তু কমে গেছে। কারণ হচ্ছিল যে আপনি যদি ইউরোপের বা আমেরিকার একটা বিশ্বব্যাপী চাহিদা কমেছে, সেটি হচ্ছিল মূল কারণ। তবে আমি যেটুকু আশা করি লো এন্ডে হলে তো অ্যাটলিস্ট আমাদের স্কেলে কিছুটা বিজনেস হবে এবং সেখানে কিন্তু আমাদের রিটেনশন থাকবে এবং কর্মসংস্থানটা চালু হবে এবং নতুন নতুন কর্মের কর্মের সৃষ্টি হবে। সেই জায়গাটা কিন্তু এই আমি মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এশিয়ার মধ্যে অন্যতম একটা দৃঢ় অবস্থায় রয়েছে, যেটা মাস্টার বলেন যে এডিবি আউটলুকে কিন্তু অলরেডি রয়েছে 6.8% গ্রোথ, ওয়াস আমাদের আশেপাশে সব দেশে প্রায় নেগেটিভ, পাকিস্তান, ইন্ডিয়া বলেন, চায়না। এটি নিশ্চয়ই আমাদের জন্য আশাব্যঞ্জক যে আমাদের অর্থনীতি এখনো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। আমরা মাস্টার রিয়াজের কাছে একটু যেতে চাই। জনাব মীর নাসির, আপনার কাছে আবারও ফিরবো। মাস্টার রিয়াজ, আমাদের অর্থনীতি তুলনামূলক ভালো রয়েছে মীর নাসির বলছিলেন, এবং আপনার কাছে একটি সম্পূরক প্রশ্ন রাখবো যে করোনা পরবর্তী অর্থনীতিতে আমাদের তো ট্যাক্স রিফর্মের কথা বলা হয়, বিশেষ করে আমরা জানি যে এখন কিন্তু রাজস্ব আয় ব্যাপক হারে কমেছে। আমাদের একটি লক্ষ্য ছিল আমরা ট্যাক্স জিডিপি রেশিওকে উন্নীত করব, সেটি তো আসলে আর এখন সুযোগ নেই করোনার কারণে। তো সব মিলে আমাদের তো আয়কর আদায়ের ক্ষেত্রেও তো একটি বড় ধাক্কা আসবে, সেটি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? জি, এটা আসলে ধাক্কা কিন্তু গত ফিসক্যাল ইয়ারেই এসে গেছে। আপনারা দেখেছেন আমাদের যে 2019 and 2020 যে ফিসক্যাল ইয়ার জুনের 30 তারিখে শেষ হলো, তাতে যে রেভিনিউ টার্গেট ছিল তার প্রায় মানে 2/3 একটু বেশি অর্জিত হয়েছে।
তো সেটাতে কিন্তু অনলি আপনারা খেয়াল করবেন অনলি 3 মাসের ধাক্কা ছিল, এপ্রিল মে জুন, যদিও ধাক্কাটা অনেক বড়। এপ্রিল মেতে প্রায় ইকোনমি একেবারে অলমোস্ট স্ট্যান্ড স্টিলে চলে এসেছিল। জুন মাস থেকে বা জুনের মিডল থেকে যদিও একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, তারপরেও মোটামুটি প্রজেকশন অন্যান্য দেশের তুলনায় অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি। তারপরে এটা ধরেই নিতে হবে যে এই বছরের যে করোনা পূর্ববর্তী অবস্থায় আমাদের যে গ্রোথ প্রজেকশন ছিল এই কারেন্ট ফিসক্যালের জন্য, আমরা সেটার কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নেই। এবং সেটার এফেক্ট যখন অর্থনীতি গ্রোথটা স্লো হবে, অর্থনীতি স্লো ডাউন করবে, সেটার এফেক্ট কিন্তু রেভিনিউর উপরেও পড়বে, সরকারি রাজস্ব। কারণ রেভিনিউটা আসে কাস্টমস, ভিএটি সরাসরি বিজনেসের সাথে জড়িত, কনজিউমার স্পেন্ডিং এর সাথে জড়িত ভিএটিটা, এবং ইনকাম ট্যাক্সটা ওভারঅল আমাদের দেশের যে ইনকাম মানুষের, আমাদের যে শ্রমজীবী যারা আছে তাদের ইনকামের উপর নির্ভরশীল। এবং আমরা জানি যে আইএলওর যে গ্লোবাল প্রজেকশন সেটা অনুযায়ী পৃথিবীতে শ্রমিকদের বা শ্রমজীবী মানুষের আয় কমে যাচ্ছে। সেটার মধ্যে স্কিল ওয়ার্কার যেভাবে আছে, আনস্কিল ওয়ার্কারও আছে। সো আমাদেরকে এই সময়টাকে কিন্তু এবং এই সুযোগটাকে কাজে লাগাতে হবে যে আমাদের দীর্ঘদিনের যে ব্যবসায়ী সমাজের, আমাদের অর্থনীতিবিদদের এবং দেশের বড় স্টেক হোল্ডার গ্রুপদের যে একটা দাবি যে দেশের যে রাজস্ব সিস্টেম সেখানে ব্যাপক সংস্কারের যে প্রয়োজনীয়তা আছে, ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দুই জায়গাতেই, এটাই কিন্তু সুযোগ। কারণ এই এখন যে রিফর্মসটা প্রয়োজন সেটা যে শুধু আমাদের প্রাইভেট সেক্টরকে সুবিধা দিবে, ইনভেস্টরদের সুবিধা দিবে বা ট্যাক্স পেয়ারদের জন্য সহজ করবে শুধু তাই না, এই রিফর্মগুলো হলে কিন্তু সরকারেরও উপকার হবে। কারণ আমাদের রেভিনিউ গ্রোথ যেটা স্লো ডাউন করেছে, আমাদের যে প্রজেকশন এই বছর আছে আনুষ্ঠানিক, সেটা একেবারে কনক্লুসিভলি এখনই বলে দেওয়া যেতে পারে সেটা অর্জিত হবে না। সুতরাং সেটার কাছাকাছি অর্জনের জন্য যদি আমাদের যে সংস্কারগুলো করা প্রয়োজন, যেমন রেভিনিউ বেস, ট্যাক্স বেস বাড়ানো, ট্যাক্স প্রদান অনেক সহজ করা, ট্রান্সপারেন্সি বাড়ানো, ডিসক্রিশনারি অথরিটি কমিয়ে নিয়ে আসা, কাস্টমসে যেমন ট্রেড ট্যাক্স ট্যারিফ যে আমাদের অত্যন্ত হাইলি প্রোটেক্টিভ ট্যারিফ রেজিম সেটাকে আরো সহজ করা, এবং ভিএটি আইন যেটা 2012-13-তে পাশ হয়েছিল সেটার দিকে আমরা যতটা বেশি যেতে পারি সেই দিকটার নজর দেওয়া। এই সংস্কারগুলো যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু সরকার, বেসরকারি খাত এবং যারা ইনকাম ট্যাক্স পে করে, আমাদের যারা এমপ্লয়িজ এবং শ্রমজীবী মানুষ আছে, সবারই উপকার। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। এরপর যে আরও একটা বিরতি নিতে হবে আমাদের। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা কথা বলছি করোনা পরবর্তী অর্থনীতি নিয়ে। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব মীর নাসির হোসেন, আপনাকে দিয়ে শুরু করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং আমাদের সময় স্বল্পতা রয়েছে, সংক্ষেপে যদি আপনার কাছে জানতে চাই, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন। আমাদের অর্থনীতি তুলনামূলক অন্য এশিয়ার অন্য দেশের তুলনায় ভালো করছে, এটি আমাদের জন্য আশার খবর। কিন্তু চতুর্থ প্রান্তিকে আইএলও যে পূর্বাভাসটি করেছে যে আমাদের কর্মঘণ্টা 8.6% কমতে পারে উন্নয়নশীল দেশগুলোতে, যেটি 24.5 কোটি পূর্ণকালীন চাকরির সমান। তো এই চতুর্থ প্রান্তিকে আমরা আসলে আমাদের অর্থনীতিতে কি ধরনের ধাক্কা আসতে পারে এবং সেটি কাটানোর জন্য আমাদের যে প্রস্তুতি সেটি কতটা রয়েছে, সংক্ষেপে যদি আপনি বলেন। চতুর্থ প্রান্তিক তো আপনার হচ্ছিল 2021 এর মার্চ থেকে জুন পর্যন্ত, সেটার কথা বলছেন না? জি, চতুর্থ প্রান্তিক। আচ্ছা, চতুর্থ প্রান্তিক পর্যন্ত আসলে আমাদের দেখতে হবে যে এই দুই প্রান্তিকে একটা তো চলেই গেল, সেকেন্ড কোয়ার্টারটায় আমরা কতখানি এগুতে পারি, কতখানি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তারপর নির্ভর করবে হলো চতুর্থ পর্যায়ে। এবং এখানে যে রেমিটেন্সের আমরা একটা দেখতে পাচ্ছি যে ইয়ে হচ্ছে, একটা ভালো পজিশনে আছে। এই যে 39 বা 40 বিলিয়ন ডলার, এইটা এই কয়েক পিরিয়ডে, কোভিড পিরিয়ডে কিন্তু বেড়েছে। তার একটা কারণ আমার কাছে মনে হয় যে অনেক লোক চাকরি হারিয়ে তাদের শেষ পুঁজি নিয়ে, শেষ সম্বল নিয়ে আসছে সেখানে একটা, এবং সরকারের যে 2% রেমিটেন্স, এই দুটো মিলিয়ে কিন্তু এই পরিস্থিতির উন্নয়ন হয়েছে। কিন্তু ভবিষ্যতে যদি নন অয়েল ইকোনমি যে অবস্থায় করেছে মিডল ইস্টে, সেখানে ইম্প্যাক্ট কিন্তু হোল শ্রম বাজারের উপর, বিশেষ করে এই সব যেসব দেশ থেকে তারা শ্রম নেয়, বা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তারপরে হচ্ছিল ফিলিপিন্স, এইসব জায়গাতে এদের সবার উপর ইম্প্যাক্ট করবে যদি এই কর্মধারাটা চালিয়ে না যায়। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে ঢাকার রাস্তায় প্রবাসী শ্রমিকরা টিকিটের জন্য কিভাবে
জি, আন্দোলন করছে, করছে। এই লোকগুলি কিন্তু সংখ্যায় কম না। এই জিনিসটা কিন্তু সরকার তাদের সাথে বাইল্যাটারালি করে একটা পর্যায়ে আনতে পারছে না, এবং এতে কিন্তু অনেক লোক যাদের আকামা এক্সপায়ার করে যায় তারা অনেক হয়তো রিএমপ্লয়েড হবে না, নতুন যারা যার জি, জি, নিশ্চয়ই। সংকটের আবর্তে আমরা ভুগছি। তবে আমাদের এই নেক্সট কোয়ার্টারটা কেয়ারফুলি দেখতে হবে, এইখানে আমরা কতটুকু উন্নয়ন করতে পারি, তারপরে নির্ভর করবে হচ্ছিল ফোর্থ কোয়ার্টার অফ দ্য ইকোনমি, সেখানে কি অবস্থা হবে। জি, জি, নিশ্চয়ই জনাব মীর নাসির, অনেক ধন্যবাদ। আমরা মাসরুর রিয়াজের কাছে যেতে চাই, আমাদের সময় স্বল্পতা রয়েছে। সংক্ষেপে 1.5 মিনিটে যদি আমাদেরকে জনাব মাসরুর রিয়াজ বলেন যে আমরা আসলে এই আগামী দিনের এই যে করোনা চলছে, আমাদের এখনও তো পুরোপুরি আমরা এই সংকট থেকে কাটিয়ে উঠতে পারিনি, এর যে প্রাদুর্ভাব এখনও রয়েছে বিশ্বব্যাপী, সেক্ষেত্রে আমাদের অর্থনীতি আসলে ঘুরে দাঁড়ানোর জন্য কি স্টেপগুলো নেওয়া যেতে পারে, বিশেষ করে কর্মসংস্থানের অনানুষ্ঠানিক খাতে আমরা জানি অনেকেই চাকরি হারিয়েছে। আমি চারটে বিষয়ের উপর গুরুত্ব দিব। এর মধ্যে দুটো আপাত দৃষ্টিতে আমরা ভালো করছি, এবং দুটোর কিন্তু ব্যাপক প্রভাব আমাদের আভ্যন্তরীণ অর্থনীতিতে আছে। দুটোই আমাদের বহির্বিশ্বের সাথে যে আমাদের অর্থনৈতিক প্রধান সংযোগ, এক্সপোর্ট এবং রেমিটেন্সেস, রাইট? তো অবভিয়াসলি জুন, জুলাই, অগস্ট যদি আমরা দেখি, বিশেষ করে জুলাই, অগস্ট গত বছরের একই সময়ের তুলনায় আমরা অনেক ভালো করছি। কিন্তু এই ভালো করাটা কি টেম্পোরারি, না এটা আমরা সাস্টেইন করতে পারবো ওভার দ্য নেক্সট ফুল ইয়ার? এটা কিন্তু আমাদেরকে একটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। রেমিটেন্সের ব্যাপারে আমি নাসির ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। একটা ঝুঁকি রয়ে গেছে, কারণ মিডল ইস্টে আপনার যেহেতু অয়েল প্রাইস কম, গ্লোবাল অয়েল ডিমান্ড আপনার কম, সে কারণে মিডল ইস্টে কিন্তু একটা স্লো ডাউন আসছে অর্থনীতিতে, এবং ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে যে আপ টু 13% তাদের এমপ্লয়মেন্ট লস হতে পারে, এবং সেটার একটা বড় প্রভাব আমাদের দেশের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তাদের উপর পড়ার সম্ভাবনা আছে। সেটাই যদি হয়, তাহলে কিন্তু আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, যারা ফেরত আসবে চাকরি হারিয়ে, তাদেরকে বাংলাদেশে আমরা কিভাবে ইকোনমিক্যালি রিহ্যাবিলিটেট করতে পারি, পুনর্বাসন করতে পারি বিভিন্ন লোন, ট্রেনিং, এগুলোর মাধ্যমে, এবং তার আগে তাদেরকে ট্র্যাকিং, এটা একটা বড় জিনিস। সেকেন্ড, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা ভালো করছি। ধারণা করা হচ্ছে রেমিটেন্সেস এর তুলনায় এক্সপোর্টে আমাদের রিস্কটা কম থাকবে, কারণ আমরা আমাদের লো ভ্যালু প্রোডাক্ট হওয়ার কারণে এখন যখন ইউরোপ বা ইউএস আমাদের মূল মার্কেট, সেখানে যখন স্লো ডাউন এসছে, তখন মানুষজন হয়তো বেশি করে লো ভ্যালু প্রোডাক্ট কিনতে পারে। কিন্তু এটা ভেবে আমাদের কমপ্লেসেন্ট হলে চলবে না। এক্সপোর্ট সেক্টরকে আরো কম্পিটিটিভ করার জন্য যে সংস্কারগুলো দরকার, সেগুলো এখন থেকে নেওয়া প্রয়োজন। এবং থার্ড, ডোমেস্টিক ইকোনমিতে স্মল বিজনেস, মাইক্রো কটেজ, সেখানে যে আত্মকর্মসংস্থান এবং কর্মসংস্থান যেগুলো হারিয়ে গেছে, সেগুলোকে ফেরত আনার জন্য আমাদের এমপ্লয়মেন্ট রিজুভিনেশন প্রোগ্রাম প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ জনাব মাসরুর রিয়াজ এবং জনাব মীর নাসির হোসেন, দুজনকে আপনাদের চমৎকার মূল্যায়ন এবং বিশ্লেষণের জন্য। আমরাও আশা করব যে করোনা পরবর্তী অর্থনীতি, আমাদের যে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটি টেকসই হবে আগামী দিনে, এবং আমাদের অর্থনীতির স্বাস্থ্য ভালো হবে, মজবুত হবে, যার উপর ভর করে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নেব। নিশ্চয়ই দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে আগামীকাল আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।